এখানে ক্লিক করেন, তারপর এখানে click করেন। এটা হ্যালো স্যার শোনা হ্যালো, যাচ্ছে? তোমরা শুনতেছো সবাই? ইয়েস স্যার। শুনতেছো? জি স্যার। Today I will start common statistical terms and notions. হেডিংটা হলো কমন স্ট্যাটিস্টিক্যাল টার্মস অ্যান্ড নোশনস। তোমরা কি মোবাইলে ছবি উঠাও না লেখো, কোনটা করো? স্যার দুইটাই। আপনার স্যার তোমরা কি লেখো না ছবি উঠাও? হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ দুইটাই ছবি উঠে আর লিখি দুইটাই করি। হ্যাঁ, বাস না বলছি কোনটা করো আর কি। আমার লেখা দেখলেই হবে, তোমাকে স্যার লিখি হবে, কারণ এটা তোমাকে রিপিট করা যাবে না। আর তোমার লেখো, আমি আস্তে আস্তে বলবো। জি স্যার। যদি ছবি এখনো অনেকে ঢুকতে পারে নাই। উঠাও সেটাও করতে পারো। জি স্যার। তাহলে আমরা টুডে আই স্টার্ট কমন স্ট্যাটিস্টিক্যাল টার্মস এন্ড নোশনস। নাম্বার 1, অবজারভেশন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এ বিভিন্ন অনুষ্ঠানে অবজারভেশন কথা বলি। অবজারভেশন এটা কাকে বলে? ইট ইজ দ্য প্রসেস অফ ওয়াচিং অ্যান্ড রেকর্ডিং অফ ইভেন্টস। ইভেন্টস যে কোনো ঘটনা হইতে পারে, সাচ এজ সিরাম কোলেস্টেরল একটা ইভেন্ট, অ্যান্ড 25 মিলিগ্রাম পার ডিএল, এটা হলো মেজারমেন্ট। এটা হলো মেজারমেন্ট। ক্লিনলিনেস অফ এ ওয়ার্ড, এটা ক্লিন অর আনক্লিন। ইভেন্টটা হলো ক্লিনলিনেস অফ দ্য ওয়ার্ড, এটা কি হইতে পারে? ক্লিন হইতে পারে অথবা আনক্লিন হইতে পারে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে অবজারভেশনটা হলো ইট ইজ দ্য প্রসেস অফ ওয়াচিং অ্যান্ড রেকর্ডিং অফ ইভেন্টস। যে কোনো একটা ইভেন্টস রেকর্ড করা এবং ওয়াচ করা, ওটা হলো তোমার অবজারভেশন। এটার এক্সাম্পল হলো যেমন সিরাম কোলেস্টেরল। সিরাম কোলেস্টেরল যদি একটা ইভেন্ট ধরে, তাহলে তার মেজারমেন্ট হবে এটা কত মিলিগ্রাম পার ডিএল, 1 ডেসিলিটারে কত মিলিগ্রাম। আর ক্লিনলিনেস অফ এ ওয়ার্ড বা অফ এ রুম, অফ এ প্লেস, এটা হলো যে তোমার একটা ইভেন্ট। এই ইভেন্টটা কিভাবে হবে, ক্লিন অর আনক্লিন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পারছো, ও দেখতে পারে না, তাহলে ওর ওখানে ডিস্টার্ব আছে। তোর মোবাইলটা আগে না। তাহলে তোমার ওখানে ডিস্টার্ব আছে, ওরা দেখতে পারতেছে তো। তোমারটা ঠিক করো, তোমার মোবাইলটা ঠিক করো। এরপর লেখো অবজারভেশনাল ইউনিট। আমরা গ্রস এন্ড কমন অবজারভেশনের ডিফিনিশন দিলাম, এক্সাম্পল দিলাম। ভাইবাতে যখন জিজ্ঞেস করবে এক্সাম্পলটা এইভাবে বুঝাই দিবে। এরপর লেখো অবজারভেশনাল ইউনিট। শুনতে পারছো? জি স্যার। দেখতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার দেখতেছি। হ্যাঁ। অবজারভেশনাল ইউনিট
the source that gives observation. The source that gives observation, such as person, objects, etc., is called observational unit. যেমন পার্সন হলো একটা সোর্স, সে তোমারে এই যে ব্লাডের কোলেস্ট্রলটা দেখবা, কার দেখবা? যে কোনো একটা পার্সনের দেখবা না? তাহলে ওই পার্সনটা হলো তোমার অবজারভেশন ইউনিট, আর অবজারভেশনটা হলো ওই সিরাম কোলেস্ট্রল অর ব্লাড প্রেশার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই পার্সন অবজেক্টস, যেমন অবজেক্টস হলো তোমার, ধরো যে কোনো একটা চেয়ার বা একটা টেবিল, টেবিলটা কমপ্লিট না ইনকমপ্লিট, টেবিলটা কি ওকে আছে না ব্রোকেন আছে? তাহলে ওই টেবিলটা হলো তোমার অবজারভেশন ইউনিট, আর অবজারভেশন হলো ওই টেবিলটা কিরকম, ক্লিন অর আনক্লিন, ব্রোকেন অর অলরাইট। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে অবজারভেশন ইউনিটের উদাহরণ পরিষ্কার থাকতে হবে। সোর্স দ্যাট গিভস অবজারভেশন, সাচ এজ পার্সন, অবজেক্টস, এনি ম্যাটার, এগুলো হতে পারে, বা প্লেস, এগুলো হলো অবজারভেশন ইউনিট। এদের থেকে তুমি যেই ওয়াচ এবং রেকর্ড করবা প্রসেস বা ইভেন্টস, ওই ইভেন্টসটার নাম হবে অবজারভেশন। তারপর লেখো ডাটা। ডাটা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট ডিফিনিশন, এই একটা ডিফিনিশন সব বইয়ে আছে, এবং you have to answer the question of data definition in the Viva board. একই কথা বলতে হবে, নতুন কোনো কথা বলা যাবে না। ডিফিনিশন হলো a set of values, a set of values recorded on one or more observation unit. অবজারভেশন ইউনিট যদি তুমি পার্সন ধরো, ওই পার্সনের থেকে তুমি যদি একটা সেট অফ ভ্যালু রেকর্ড করো, তাহলে ওইটার নাম হবে ডাটা। যেমন ওই পার্সনটার বয়স কত, এইটা একটা ডাটা। ওই পার্সনটার ব্লাড প্রেশারটা কত, ব্লাড প্রেশার, ওইটা একটা ডাটা। ব্লাড প্রেশার ভ্যালু মানে মূল্যটা, ভ্যালু। যেমন ব্লাড প্রেশার 120/80 millimeter mercury, দিস ইজ দ্য ডাটা। কথা বুঝছো? সেট অফ ভ্যালু রেকর্ডেড অন ওয়ান অর মোর অবজারভেশন ইউনিট, আমরা ইউনিট বলছি সোর্স অফ অবজারভেশন। তাহলে পার্সন যদি আমি অবজারভেশন ইউনিট ধরি, ওর ভ্যালু কি হবে? ধরো এইজ একটা আছে, তার এইজ তার 10 বছর, এই 10 ইয়ার্সটা হলো ভ্যালু। কথা বুঝছো? এইজটা কি, ভ্যালুটা হলো ডাটা। এরকম তুমি ব্লাড প্রেশার, তারপরে এইজ, তারপর লেভেল অফ কোলেস্টেরল, এই সমস্ত ভ্যালুগুলো তুমি নাও, একটা সেট অফ ভ্যালুর নাম হবে ডাটা। তারপরে লেখো ইনফরমেশন। ইনফরমেশন কাকে বলে? ডাটা বিকাম ইনফরমেশন when raw data after collection are compiled, analyzed, organized for meaningful expression or presentation. এই ডাটাটা কালেকশনের পরে যখন তুমি এটা কম্পাইল করবা, একসাথে নিয়ে আসবা সবগুলা ডাটা, ওইটা তুমি অ্যানালাইজ করবা গ্রুপ ওয়াইজ, বয়স ওয়াইজ, তারপর তুমি অর্গানাইজ করবা কি জন্য? একটা মিনিংফুল এক্সপ্রেশন অর প্রেজেন্টেশন। ডাটা তো এই সেট অফ ভ্যালু, এটারে যদি তুমি প্রেজেন্টেশন করার জন্য আনো বা একটা মিনিংফুল এক্সপ্রেশন আনো, তাহলে যখন আনবে ওটার নাম হবে ইনফরমেশন। ইনফরমেশন কাকে বলে বুঝছো এবার? জি স্যার। উদাহরণ দিয়ে বলে দিতে হবে। তারপর লেখো ভেরিয়েবল।
ডাটা আর ভেরিয়েবল এই দুটা নিয়ে পরীক্ষার সময় ভাইভাতে একটু গন্ডগোল হয়, ছেলেপেলেরা একটার সাথে একটা গন্ডগোল লাগায়। এখন ডিফিনিশন হলো ভেরিয়েবল characteristics of a person. পার্সনটা কি ছিল? উদাহরণ দিয়েছিলাম কি, অবজারভেশনাল ইউনিট। কথা বুঝছো? জি স্যার। পার্সন, অবজেক্ট অর ফেনোমেনন, যে কোনো নীতি বা আইন, এগুলা আমরা বলছিলাম কি অবজারভেশনাল ইউনিট। এখন বলতেছি যে ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স এ পার্সন, অবজেক্ট or phenomenon that can take on different value. তুমি যেই ক্যারেক্টারিস্টিকটা নিবা ওইটা যখন তোমার ডিফারেন্ট ভ্যালু বা বিভিন্ন ডিফারেন্ট ডাটাতে উল্লেখ হবে তখন তার নাম হবে ভেরিয়েবল। পার্সনটা বলছিলাম আমরা অবজারভেশন ইউনিট। এখন যদি ওই পার্সনের এজ নেই, এই এজটা হবে ভেরিয়েবল। পার্সনস এজ, ওয়েট হবে সাবস্টেন্স। আমরা যদি চাউল নেই, চাউল, রাইস, রাইসটা হবে অবজারভেশন ইউনিট, আর তার ওজন কত, ওই ওজনটা হবে ভেরিয়েবল। কথা বুঝছো? জি স্যার। সাবস্টেন্স, সাবস্টেন্সটা যদি আমি রাইস নেই, এই রাইসটা হবে অবজারভেশন ইউনিট, আর ওয়েটটা হবে ভেরিয়েবল। এখন ওয়েট কত? যদি বলি 10 কেজি, এই 10 কেজিটা হবে ডাটা, 10 কেজিটা হবে ডাটা। এখন দেখো ডাটা মধ্যে পার্থক্যটা কি? পার্সনস এজ, এই এজটা হইলো ভেরিয়েবল, যেহেতু পার্সনের ক্যারেক্টার হলো এজ, মানে একটা লোক তোমার সামনে দাঁড়িয়ে আছে, তার বয়স কত, এটা একটা ক্যারেক্টার না? আর যদি বলি পার্সনটার ওয়েট কত, পার্সনস ওয়েট, ওই ওয়েটটা হবে ভেরিয়েবল পার্সনের, আর পার্সন হলো অবজারভেশনাল ইউনিট, আর এজটা হলো ভেরিয়েবল। আর যদি বলি এজ 20 ইয়ার্স, এই 20 ইয়ার্স হলো ডাটা। তাহলে আমি অবজারভেশন ইউনিট পাইলাম, ডাটা পাইলাম, ভেরিয়েবল পাইলাম। ক্লিয়ার কিনা? অর্থটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। Yes, sir. হ্যালো, স্যার ক্লিয়ার বুঝছি। হয়েছে ব্যাপারটা? বুঝতে পারছো? ইয়েস স্যার। একেবারে যেভাবে বলছি এভাবে মনে রাখতে হবে, যেভাবে বলতেছি এভাবে মনে রাখতে হবে। ভাইবার সময় একটু যদি ঘুরে ফিরে বলো, তোমার ভাইবা মানবে না, নাম্বারও দিবে না। স্যার ডাটা আর ভেরিয়েবলটা স্যার একটু বলেন স্যার পার্থক্যটা। ডাটাটা বললাম এ সেট অফ ভ্যালু, এ সেট অফ ভ্যালু টেক অন অবজারভেশন ইউনিট। যেমন মনে করো অবজারভেশন ইউনিট একটা পার্সন, বা ধরো রাইস, এই রাইস হলো অবজারভেশন ইউনিট। রাইসটার এই চাউলের ওজন কত? 10 কেজি। এই 10 কেজির হলো ভ্যালু, তার এই ভ্যালুটা হলো ডাটা। আর এই ওজন মানে ওয়েট, ওয়েটটা হলো ভেরিয়েবল। ওয়েট হলো ওই চাউলের ক্যারেক্টারিস্টিক্স। কথা বুঝছো কিনা? ভেরিয়েবল ইজ এ, আগে ডিফিনিশন মুখস্থ করো। ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্সন, objects or phenomenon that can take on different value. বুঝতে পারছো? যেমন ইনকাম পার্সন, ইনকাম অফ এ পার্সন, এখানে এই ইনকামটা হলো ভেরিয়েবল, পার্সনটা হলো অবজারভেশনাল ইউনিট। এই পার্সনের আয় কত, আয় কত, তার এটা একটা ক্যারেক্টার না? ওই পার্সনের ক্যারেক্টার না? সে কত টাকা ইনকাম করে, ইনকামটা হলো ভেরিয়েবল, আর পার্সনটা হলো অবজারভেশনাল ইউনিট। কত টাকা ইনকাম করে মাসে? 10,000 টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকার হলো ডাটা, 10,000 টাকার হলো ভ্যালু। কথা বুঝছো কিনা? জি স্যার। ওই যে
চলে আসে ডাটাতে, তাহলে 10,000 টাকার হলো ভ্যালু, তাহলে এই ভ্যালুটা হলো ডাটা, ইনকামটা হলো ক্যারেক্টার, কার, ওই পার্সনের, এই পার্সনটা কত আয় করে, তাহলে ইনকামটা হলো ভেরিয়েবল যেহেতু ক্যারেক্টারিস্টিক্স, আর পার্সনটা হলো কি একটা অবজারভেশনাল ইউনিট, একটা অবজারভেশনাল ইউনিট। এবার লেখো ভেরিয়েবল, টাইপস অফ ভেরিয়েবল। নাম্বার 1 লেখো ডিপেন্ডেবল ভেরিয়েবল। টাইপস অফ ভেরিয়েবল, the variable that is used to describe or measure, describe মানে বর্ণনা করা, measure মানে ওর পরিমাণ জানা, পরিমাপ করা, the problem under study, তুমি যদি কোনো স্টাডি করতে যাও, কোনো ডাটা কালেকশনে যাও, কোনো রিসার্চ করতে যাও, এই স্টাডিতে গেলে যে সমস্যাটা নিয়ে স্টাডি করবা, ওই সমস্যাটা যেই ভেরিয়েবলে ডিসক্রাইব করে অথবা যেই মেজার করে, ওটার নাম হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। The variable that is used to describe or measure the problem under study, তুমি যেই প্রবলেমটা নিয়ে স্টাডি করতে যাবা, ওই প্রবলেমটাকে পরিমাপ করার জন্য, বর্ণনা করার জন্য যেই ভেরিয়েবল ব্যবহার হবে তার নাম হবে ডিপেন্ডেবল ভেরিয়েবল, is called dependable variable. Number 2, independent variable. Independent variable, এক্সাম্পলটা পরে বুঝাবো। Independent variable, the variable that is used to describe or measure the factors that are assumed to cause or to influence the problem is called independent variable. ওই সমস্যাটা যেটা নিয়ে তুমি স্টাডি করবা, ওই সমস্যাটার যেই ফ্যাক্টর যা দায়ী, যে কারণের জন্য ওই সমস্যাটা সৃষ্টি হয়, ওই কারণগুলা পরিমাপ করা বা বর্ণনা করার জন্য যেই ভেরিয়েবল ব্যবহার করে তার নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছো? জি স্যার। The variable that is used to describe or measure the factors that are assumed to cause or to influence the problem is called independent variable. বুঝতে পারছো? ইয়েস স্যার। আমরা এখন একটা এক্সাম্পল দেব, একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। দ্যাট ইজ, এক্সাম্পল লেখো, সিগারেট স্মোকিং মে কজ লাং ক্যান্সার। সিগারেট স্মোকিং মে কজ লাং ক্যান্সার। এখানে বলো দেখি কে কার উপরে ডিপেন্ড করছে? আপনার সিগারেট স্মোকিং মে কজ লাং ক্যান্সার। স্যার সিগারেটটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে? তুমি বলো না কে কার উপর ডিপেন্ড করতেছে? সিগারেটটা স্মোকিং এর উপর ডিপেন্ড করতেছে। না, লাং ক্যান্সারটা স্মোকিং এর উপর ডিপেন্ড করছে। ক্যান্সারটা ডিপেন্ড করতেছে সিগারেট স্মোকিং এর উপরে। কথাটা শুনো, লাং ক্যান্সার ডিপেন্ড করতেছে সিগারেট স্মোকিং এর উপরে। The cigarette smoking may cause lung cancer. Here, cigarette smoking is independent variable. কেন? এই সিগারেট হলো কজ বা ফ্যাক্টর যার জন্য লাং ক্যান্সারটা হয়। কথাটা বুঝছো কিনা? জি স্যার। আর লাং ক্যান্সার ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ লাং ক্যান্সার ডিপেন্ড করতেছে সিগারেট স্মোকিং এর উপরে। কথাটা বুঝছো কিনা? Yes, sir. স্মোকিং হলো একটা ফ্যাক্টর বা একটা কজ
যার জন্য লাং ক্যান্সার হয়। তাহলে এই ভেরিয়েবলটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর লাং ক্যান্সারটা ক্যান্সার হওয়ার ডিপেন্ড করতেছে কার উপরে? সিগারেট স্মোকিং এর উপরে। তাহলে লাং ক্যান্সারটা কি হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সাম্পল বুঝছো? জি স্যার। আচ্ছা, Yes, এই sir. এক্সাম্পল থেকে এই এক্সাম্পল থেকে আমরা আরেকটা এক্সাম্পল দিব। এগেইন, if we say lung cancer may cause death, লাং ক্যান্সারে মৃত্যুর কারণ, লাং ক্যান্সার হলো মৃত্যুর কারণ। ইন দিস স্টেটমেন্ট লাং ক্যান্সার বিকামস ইন্ডিপেন্ডেন্ট, কারণ লাং ক্যান্সারটা হলো ডেথের কারণ বা কজ। সেই জন্য এই ক্ষেত্রে লাং ক্যান্সার হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডেথ বিকামস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ ডেথটা ডিপেন্ড করতেছে কার কাছে? ওই লাং ক্যান্সারের কাছে। আর লাং ক্যান্সার ডিপেন্ড করে কার কাছে? স্মোকিং এর উপরে, সিগারেট স্মোকিং এর উপরে। লাং ক্যান্সার একবার ইন্ডিপেন্ডেন্ট হলো, আর একবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো। ভাইভাতে জিজ্ঞেস করে এমন একটা ভেরিয়েবলের নাম বলো যে ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। এই লাং ক্যান্সার ছাড়াও তোমরা একটা এক্সাম্পল তৈরি করতে পারবা। তাহলে এখানে লাং ক্যান্সারটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন কেস অফ স্মোকিং কজ ওইটার বেলায় ইন্ডিপেন্ডেন্ট, আর ইন কেস অফ ডেথ দিস ইজ ডিপেন্ডেন্ট। কথাটা বুঝছো কিনা? Yes, sir. ডেথ লাং ক্যান্সারটা হলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর ইন কেস অফ সিগারেট স্মোকিং কজের বেলায় লাং ক্যান্সারটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট। তাহলে একটা উদাহরণ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হলো। এরকম তোমরা নিজেরা উদাহরণ তৈরি করতে পারবে। তোমরা বিভিন্ন এক্সাম্পল তৈরি করে রাখবা পরীক্ষার আগে। কথা বুঝছো? আর যদি বলতে না পারো, এক্সামিনার তোমাকে এরকম প্রবলেম দিবে, এই প্রবলেম থেকে তোমাকে দেখাই দিতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। এরপর লেখো নাম্বার 3, নিউমেরিক্যাল ভেরিয়েবল। Numerical variable. The values of variables which are expressed in numbers. Numerical number থেকে numerical. The values of variables which are expressed in numbers, we can say them numerical variables. তোমরা কি লিখতে পারতেছো না ছবি উঠাই দিছো? স্যার লিখতেছি। দুইটাই করতেছি স্যার। তুমি দুইটাই করো বা একটাই করো, তোমাকে বুঝতে হবে আগে, না বুঝলে আমাকে বলবে। জি স্যার। Use of variables which are expressed in numbers, we can say them numerical variable. Example, person's age. Person's age, এই এজটার ভ্যালু, এজটা হলো তোমার নিউমেরিক্যাল ভেরিয়েবল, কারণ এই ভেরিয়েবলটার ভ্যালুটা আমরা নাম্বার দিয়ে পারি। যেমন মেজার্ড ইন ইয়ার, তার বয়স কত? 10 বছর, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স। নাম্বার না এটা, এই জন্য পার্সনস এজটা হলো নিউমেরিক্যাল ভেরিয়েবল। একটা উদাহরণ দাও, অনেক জায়গায় আসতেছে। পার্সনস এজ, তাহলে এই পার্সনস এজটা হইল নিউমেরিক্যাল ভেরিয়েবল, কারণ এটা আমরা নাম্বার দিয়া এক্সপ্রেস করি। যেমন বয়স কত, এজ মানে বয়স দিয়া, তাহলে 10 বছর, এই 10 ইয়ার্স, সেই জন্য এটা নিউমেরিক্যাল ভেরিয়েবল। তাহলে এই 10 ইয়ার্সটা এখানে কি? ওই ভ্যালুটা মানে কি? ডাটা। আর এজটা হইল
ভেরিয়েবল, এইচটা হলো ভেরিয়েবল, কারণ এটা পার্সনের ক্যারেক্টার, আর পার্সন হলো অবজারভেশনাল ইউনিট। বুঝতে পারছো? জি স্যার। তারপর 2 নম্বর এক্সাম্পল, ওয়েট, ওজন। ওয়েট আমরা কিভাবে এক্সপ্রেস করি? ইন কিলোগ্রামস অর ইন পাউন্ডস। তাহলে 10 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম, 10 পাউন্ড, 5 পাউন্ড, এটা আমরা বলি, যদি বলি তাহলে এই ভ্যালুটা নাম্বার দিয়া এক্সপ্রেস করা হয়, সেই জন্য এটার নাম নিউমেরিক্যাল ভেরিয়েবল। আর ওই ওয়েটটা হলো তোমার ভেরিয়েবল, ওইটা হলো ডাটা, ভ্যালু, ওইটা ডাটা। আর ওয়েট কার? রাইসের হোক, টেবিলের হোক, উডের হোক, ওই উড অ্যান্ড কার্ড ওটা হলো অবজারভেশনাল ইউনিট। যেমন ডিস্টেন্স বিটুইন রেসিডেন্স অ্যান্ড হসপিটাল, এটা আমরা এক্সপ্রেস করি কিলোমিটার অর ইন মাইলস দিয়া। তাহলে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হলো ভেরিয়েবল। আর বিটুইন রেসিডেন্স অ্যান্ড হসপিটাল, এটা হলো তোমার অবজারভেশন ইউনিট। আর কিলোমিটার আর মাইলস, এটা হলো ভ্যালু বা ডাটা। নিউমেরিক্যাল ভেরিয়েবল কি হলো? ওই ডিস্টেন্সটা, ওয়েটটা। মান্থলি ইনকাম, মাসের আয়, মান্থলি ইনকামটা হলো নিউমেরিক্যাল ভেরিয়েবল, কারণ এটা এক্সপ্রেস ইন টাকা, কত হাজার টাকা ইনকাম করে। যদি বলি সে মাসে 10,000 টাকা ইনকাম করে, এই 10,000 টাকাটা হলো ভ্যালু, এবং 10,000 টাকা ভ্যালু, এবং এটা হলো ডাটা। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই সবাই কথা বলো না কেন? সবাই কথা জি বলো না কেন? স্যার, ক্লিয়ার হয়েছে। দুইজন একজন বলে জি স্যার। হুমায়রা বিনতে আছে? জি স্যার, আছে স্যার, আছে স্যার। বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। আকাশ আছে? আকাশ, শারমিন, জি স্যার। শারমিন জি স্যার, আক্তার বুঝছি। আছে? জি স্যার, বুঝছি। এখন লেখো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, 4 নম্বর। তাহলে আমরা ডিপেন্ডেবল ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নিউমেরিক্যাল ভেরিয়েবল and categorical variable. লেখো categorical variable. The values of variables which are expressed in categories are called categorical variables. Category কথা বুঝছো? Category জি স্যার। স্যার, example of categorical variable, একটা ভেরিয়েবল হলো ধরো সেক্স, সেক্সের ক্যাটাগরি কি হবে? মেল হবে অথবা ফিমেল হবে। তাহলে মেল এন্ড ফিমেল হলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর সেক্স হলো ভেরিয়েবল। সেক্সটা ভেরিয়েবল, বাট মেল এন্ড ফিমেল যদি বলে, তুমি বলবে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। অকুপেশন হলো ভেরিয়েবল। তাহলে এখানে কি কি অকুপেশন আছে ক্যাটাগরি? ইঞ্জিনিয়ার, লেবার, টিচার। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এগুলো হলো ক্যাটাগরি। এরপর রেসিডেন্সটা হলো ভেরিয়েবল। এটার টাইপ অফ কি টাইপের ভেরিয়েবল? যেমন এটা ক্যাটাগরি কি কি আছে? রুরাল, আরবান, সাব আরবান। রেসিডেন্স তো রুরাল হইতে পারে, আরবান হইতে পারে, সাব আরবান হইতে পারে, পারে না? জি স্যার। তাহলে এটি হলো ক্যাটাগরিক্যাল। রেসিডেন্স হলো ভেরিয়েবল, তার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হলো রুরাল, আরবান, সাব আরবান। তোমার বাইবাতে জিজ্ঞেস করবে, তুমি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের উদাহরণ দাও, এক্সাম্পল দাও, তখন তুমি কি বলবা? স্যার মেল ফিমেল অথবা ডক্টর ইঞ্জিনিয়ার। তখন তোমার প্রশ্ন করবে এগুলার এক্সাক্ট মানে অরিজিনাল ভেরিয়েবল কি? ডক্টর, ইঞ্জিনিয়ার, লেবার যদি ক্যাটাগরিক্যাল, তাহলে তার অরিজিনাল ভেরিয়েবল কি? অকুপেশন। কথা বুঝছো?
ভাইভাতে Yes, sir. এইভাবে ডোন্ট ফরগেট, এই ভাইভাতে এইভাবে প্রশ্ন করবে, ক্যাটাগরি ভেরিয়েবল জিজ্ঞেস করবে, তুমি বলতে পারলে বলবে এটার অরিজিনাল ভেরিয়েবল কি, তখন তোমার বলতে হবে রেসিডেন্স। স্যার জি হ্যাঁ বলো। স্যার আমরা যে বিপি নরমাল ভ্যালু বা হিমোগ্লোবিন ভ্যালু ওগুলো আমার কিসের মধ্যে পড়বে, কোন ভেরিয়েবলের মধ্যে পড়বে? কোনগুলা কোনগুলা? স্যার ব্লাড প্রেসারের নরমাল ভ্যালু, হ্যাঁ? আমরা অনেক কিছু নরমাল ভ্যালু জানি না, ওগুলা কিসের মধ্যে পড়বে? বুঝি না, বুঝা যায় না, পরিষ্কার করো। স্যার ব্লাড প্রেসারের ভ্যালু, তারপর Blood স্যার pressure- হিমোগ্লোবিন লেভেল, এগুলো স্যার কোন ভ্যালুর মধ্যে পড়বে? নিউমেরিক্যালি পড়বে না স্যার? ব্লাড প্রেসারের ভ্যালু, ভ্যালু গুলা নিউমেরিক্যালি পড়বে না স্যার? ব্লাড প্রেসারটা হলো এরকম যে ব্লাড প্রেসারটা হলো কথা শোনো, ব্লাড প্রেসারটা হলো ভেরিয়েবল, কারণ এটা একটা পার্সনের ক্যারেক্টার। আর এটার যে ভ্যালু, যেমন 120/80 মিলিমিটার অফ মার্কারি, এই ভ্যালুটা হলো ডাটা। এখানে ভেরিয়েবল তো এটা ব্লাড প্রেসারটা হলো ভেরিয়েবল, এটার কোনো ক্যাটাগরি নাই। স্যার Category- ডাটাটাকে হিসাব করে এটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে পড়ে না? কোনটা? যদি আমরা Blood বলি যে pressure? ব্লাড প্রেসার ডাটাটা, জি স্যার, ডাটাটা স্যার 120/80, এটা নিউমেরিক্যালে পড়বে না স্যার? ব্লাড প্রেসারটা নিউমারিক্যাল, শুনো, ব্লাড প্রেসারটা নিউমারিক্যাল ভেরিয়েবল কিভাবে হবে? আমরা কি বলি 10, 11, 12 এরকম কথা বলতে পারবো? আমরা শুধু তার মেজারমেন্ট করতে পারবো। ব্লাড প্রেসারটার মেজারমেন্ট কত, তো মেজারমেন্ট যেটা, ওইটা তো আমরা আগে বলে আসছি ডাটা। একটা অবজারভেশনের ইউনিটের কোন ভ্যালু, সেটা হলো ডাটা, আর ক্যারেক্টারিস্টিক্সটা হলো ভেরিয়েবল। বুঝতে পারছো? তাহলে জি, স্যার স্যার, ব্লাড জি, প্রেসারটা নিজে হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল? কোনটা? ব্লাড প্রেসার কথাটা হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল? না, এটা নিউমেরিক্যাল ভেরিয়েবল কিভাবে হবে? স্যার ভ্যালুটা new- না, এমনি ব্লাড প্রেসারটা। ব্লাড প্রেসার হলো ডাটাটা কি? ব্লাড প্রেসারের ডাটাটা এটা, শোনো, না স্যার, আমি ব্লাড ডাটার কথা প্রেসারটা বলতেছি না ভেরিয়েবল, স্যার। তুমি ব্লাড প্রেসারটা ভেরিয়েবল বলবা, জি স্যার। নিউমেরিক্যালে পড়বে না, ভেরিয়েবল। জি স্যার, বুঝছি। বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখন লেখো ভেরিয়েবল, আমরা 4 নম্বর বললাম, 4 নম্বর। 5 নম্বর লেখো কন্টিনিউয়াস ভেরিয়েবল। 5 নম্বর লেখো কন্টিনিউয়াস ভেরিয়েবল। A continuous variable is one which can have an infinite numbers of possible value in a given interval. A continuous variable is one which can have an infinite numbers of possible value. তুমি যত ভ্যালু নিবা, যত ডাটা নিবা, তুমি যত ভ্যালু নিবা, এগুলা ইনফিনিট নাম্বার হবে, নির্দিষ্ট কোনো নাম্বার হবে না, ইনফিনিট নাম্বার, অগণিত নাম্বার হবে, ইন এ গিভেন ইন্টারভ্যাল, নির্দিষ্ট একটা গ্যাপের ভিতরে। বুঝতে পারছো অর্থটা? জি স্যার। জি স্যার। এক্সাম্পল হলো হাইট ইন মিটার অর সেন্টিমিটার, হাইট ইন মিটার অর সেন্টিমিটার। যেমন আমি যদি বলি 10 মিটার, 12 মিটার, 13 মিটার, 14 মিটার, 0 থেকে 20 মিটারের ভিতরে
কতগুলা স্যাম্পল আছে, কতগুলা অবজারভেশন ইউনিট আছে, ম্যান আছে যাদের হাইট একটা 10 মিটার, আরেকটা 8 মিটার, আরেকটা 9 মিটার, এরকম। কথা বুঝতে পারছো? একটা নির্দিষ্ট এটা বুঝি নাই। নির্দিষ্ট ইন্টারভেলের ভিতরে হাইট ইন মিটার, এই মিটারটা হলো কন্টিনিউয়াস, এই হাইট ইন মিটার এটা হলো তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। কারণ মিটারটা তো কন্টিনিউয়াস উপর দিকে যাইতে থাকবে, এটা ইনফিনিট নাম্বার পর্যন্ত তুমি নিতে পারো মিটারটা, এটা নির্দিষ্ট ইন্টারভেলের ভিতরে। আর যদি তুমি সেন্টিমিটার দিয়ে নাও সেটাও নিতে পারবা। তারপরে ওয়েট ইন কিলোগ্রাম অর গ্রামস, এই ওয়েট ইন কিলোগ্রাম এইটাও তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। কারণ কি, যেমন 5 গ্রাম 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম একটা চাউল দিছে তোমাকে, এক কার্টুন বা একটা বল, ওই চালটার ওজন হলো 5 কেজি, 5 কিলোগ্রাম 10 গ্রাম, 5 কিলোগ্রাম 10 গ্রাম মানে কি 5 পয়েন্ট সামথিং। তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। আর যদি ফিগারটা বলে তখন এটা হয়ে যাবে নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যাল ভেরিয়েবলটাই আবার কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়ে গেল। এই যে ওয়েট ইন কিলোগ্রাম, এটা আমরা নিউমেরিক্যাল বলে আসছিলাম, মনে আছে? জি স্যার। এটা আবার কন্টিনিউয়াস হয়ে গেল, কারণ এই ওয়েটটা আমরা একটা নির্দিষ্ট ইন্টারভেলের ভিতরে ইনফিনিট কেজি, 5.5 কেজি, 6 কেজি, এটা আমি বলছি আমার 10 কেজির ভিতরে চাল নিতে বলছে বাসায়, আমার বলছে তুমি 10 কেজির মধ্যে চাল আনবা। আমি নিয়ে গেলাম 8.5 কেজি, তাহলে আমার এই নির্দিষ্ট ইন্টারভেল ছিল 10 কেজি। এর ভিতরে আমার ইনফিনিট নাম্বার হলো, ও তো আমার নাম্বার বলে দেয় যে তুমি 5 কেজি চাল আনো। বাসার থেকে তো আমার এই কথা বলে নাই যে 5 কেজি চাউল আনবা, এটা বলে নাই, তুমি 10 কেজির মতো চাউল আনো, একটা ইন্টারভেল দিয়ে দিল। এর ভিতরে একটা ইনফিনিট নাম্বার হলো, আমি নিলাম 8.5 কেজি চাউল। তাহলে এইটা নিউমেরিক্যাল ভেরিয়েবল প্লাস কন্টিনিউয়াস ভেরিয়েবল। কথা বুঝতেছ? হ্যালো? জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ, এবার লেখো 6 নম্বর লেখো ডিসক্রিট ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবল, ডিসক্রিট মানে হলো সেপারেট সেপারেট, এটা খেলা। কন্টিনিউয়াস মানে হলো লাগাতার, কন্টিনিউয়াস হলো লাগাতার, ডিসক্রিট হলো পৃথক। ফিনিট নাম্বার হবে, ভ্যালুটা ফিনিট নাম্বারের ভিতরে থাকবে। একটা গিভেন ইন্টারভ্যাল, নির্দিষ্ট একটা টাইমের ভিতরে, জায়গার ভিতরে, নির্দিষ্ট একটা কলামের ভিতরে তোমার ওই নাম্বারটা নির্দিষ্ট থাকবে, ওইটার নাম হবে ডিসক্রিট ভেরিয়েবল। এক্সাম্পল, নাম্বার অফ বেডস ইন এ হসপিটাল, যেমন আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে 250 বেড আছে, 250 বেড। আমরা কি এখানে বলতে পারবো 260 বেড বলতে পারবো? স্যার বলতে পারবো? না। বলতে পারবো? না মেডিসিন ওয়ার্ডে 100 বেড আছে মেডিসিন ওয়ার্ডে, ওইটা একেবারে ফিনিট করা নাম্বার, ইন্টারভেল 100 বেডের ভিতরে। এখানে তো আমরা 100 বেডের বেশি বলতে পারবো না, 100.5 বেড বলতে পারবো? না স্যার। হ্যালো? স্যার না বলতে পারবো না, বলতে পারবো। তাহলে এটা একটা ফিনিট নাম্বার হবে এবং গিভেন ইন্টারভেলের ভিতরে, ওই ভেরিয়েবলটা হবে ডিসক্রিট ভেরিয়েবল। কথা বুঝছো কিনা? জি যেমন জি নাম্বার স্যার। অফ
নাম্বার অফ মেম্বার্স ইন এ ফ্যামিলি। তোমরা কয়জন তোমার ফ্যামিলিতে? আপনার স্যার 4 জন। 4 জন, তোমার বাবা মা আর 2 বোন। 2 বোন, তাহলে এই 4 জন। আমরা কি বলতে পারবো 4.6 নাম্বার? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো। তাহলে এটা হবে ডিসক্রিট ভেরিয়েবল, মানে একটা এখানে ফিনিট নাম্বার গিভেন ইন্টারভ্যাল, মানে এই 4 জনের ভিতরে 4। নাম্বার অফ পপুলেশন ইন এ লোকালিটি, যেমন হাজিপাড়াতে 10,000 লোক সংখ্যা আছে। আমরা এটা সেন্সাস করে দেখলাম 10,000 পপুলেশন ইন হাজিপাড়া। ওখানে তো আমরা বলতে পারবো না 10,500 পপুলেশন বলতে পারবো? না স্যার। আমরা বলতে পারবো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে 10,000 একজন বলতে পারবো, 10,000 10 জন বলতে পারবো। যদি কোনো লোক এখানে বেড়াইতে আসে, ঘুরতে আসে, যদি তারা এখানে নির্দিষ্টভাবে থাকে, তাহলে আমরা বলতে পারবো 10,000 10 জন 20 জন 30 জন। কিন্তু আমরা 10,000 10.2 এটা বলতে পারবো না। বলতে পারবো? তাহলে এটা হলো ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল। কথা বুঝছো কিনা? জি স্যার। হাইট মিটারে তুমি 1 মিটারে ফ্রিকশন করে বলতে পারবা 10.5 মিটার, 10.8 মিটার, 10.10 বলা যাবে না, তখন 9 মিটার হয়ে যাবে, হবে না? হ্যালো জি স্যার। স্যার দশমিক দিয়ে Hello? আসলে কি স্যার দশমিক ছাড়া স্যার বলে তখন এইজটা কিসে পড়বে? এই নিউমেরিক্যাল। নাম্বার অফ বেডে তো দশমিক দিয়ে বলতে পারবো না। 100 বেডের ওয়ার্ডে আমরা বলতে পারবো যে 60.5 বেড, এটা বলতে পারবো না, সেই জন্য এটা ডিসক্রিট হয়ে যাবে। আর ওই স্যার এইজটা হাইট কিসে ইন পড়বে? মিটার এন্ড সেন্টিমিটার। হ্যাঁ, এইজ এইজটা কিসে পড়বে? কন্টিনিউয়াস এইজটা হবে না? আমরা বলে আছি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এইজটা বলে আছি কি? ভেরিয়েবল বলে আসছি আমরা। তুমি বলছো এইটাও ওরকম, নিউমেরিক্যাল ভ্যারিয়েবল নিউমেরিক্যাল বলছিলাম। যেমন 10 বছর 6 মাস। এইটা न्यूमेरिकल कंटीन्यूअस दोनों होता है सर। কন্টিনিউয়াস তো ওটা নিউমারিক্যাল কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়, যেহেতু জি স্যার এইজ বুঝছি। 10 বছর 6 মাস বলা যায়, তাহলে নিউমারিক্যাল কন্টিনিউয়াস বলা যাবে। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। মেজারিং স্কেল অফ ভেরিয়েবল, এই ভেরিয়েবল পরিমাপ করার কি কি স্কেল দিয়ে পরিমাপ করে? ভাইভাতে জিজ্ঞেস করে, এসইকিউতে ফার্স্ট কোশ্চেন হয়, নেম দ্য স্কেল টু মেজার দ্য ভেরিয়েবল, বা হোয়াট আর দ্য স্কেল টু মেজার দ্য ভেরিয়েবল। স্কেলের নামগুলা জিজ্ঞেস করে, অথবা এসইকিউতে আংশিক প্রশ্ন দেয়, রাইট দ্য স্টেপ অফ মেজারিং দ্য ভেরিয়েবল। এটার উত্তরটা হবে ডিটেলস লেখা। যেমন 1 নম্বর স্কেলের নাম হলো নমিনাল স্কেল। এখন মুখস্থ করে ফেলবা বাবা, এখন বলতেছি যে মুখস্থ করে ফেলবা স্কেলের নামগুলা। 1 নম্বর হলো নমিনাল স্কেল, বুঝতে পারছো? জি স্যার। স্যার ভাইগুলা তো জিজ্ঞেস করতে পারে, এসইকিউ আসতে পারে। নমিনাল স্কেল, এই স্কেলটা দিয়ে কিভাবে মেজারমেন্ট করে দেখো। এ নমিনাল স্কেল ইউজেস নেম, এই স্কেল দিয়া মেজার করতে পারে নেম।
numbers, levels to distinguish one measurement from another measurement. এই স্কেলটা দিয়া মেজার করতে পারবে নেম, নাম্বারস, level to distinguish one measurement from another measurement. বুঝতে পারছো? জি স্যার। স্যার Example দেখো, that means blood grouping. Blood grouping. Type A, type B, type O, 0. Type O, blood group তিনটা, AU system. Type A, type B, type O. এটা তোমার এই nominal scale দিয়ে করা যায়। Type AB. Type AB. Sex, male and female. ওই যে নাম, তারপরে স্মোকিং স্ট্যাটাস, স্মোকার, নন স্মোকার, এগুলো তোমার নমিনাল স্কেল দিয়া তুমি মেজার করতে পারবা। স্মোকার কয়জন, নন স্মোকার কতজন, নাম্বার। বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। 2 নম্বর স্কেলের নাম হলো অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল। ordinal scale লেখো। An ordinal scale assigns measurement to an order of relationship. একটার সাথে আরেকটার সম্পর্কের যে অর্ডার, নিয়মতান্ত্রিক, ওইটাকে মেজার করতে এই অর্ডিনাল স্কেল ব্যবহার হয়। An order of relationship, that means economic status. Poor, middle class and rich, এই রিলেশনশিপ গুলার অর্ডারটা মেজার করতে অর্ডিনাল স্কেল ব্যবহার করা হয়। ইকোনমিক স্ট্যাটাস অর্ডিনাল স্কেল ব্যবহার করে পুয়ার, মিডল ক্লাস এবং রিচ you can find out. Economic status of a person, এটা কি বের করবে? রিলেশনশিপ পুয়ার, মিডল ক্লাস এন্ড রিচ। বুঝতে পারছো? জি স্যার। এরপর লেখো ডিহাইড্রেশন। উদাহরণ, ডিহাইড্রেশন, পানি শূন্যতা। এইটা তুমি রিলেশনটা, অর্ডার অফ রিলেশন কিভাবে মেজার করবা? এটা মাইল্ড না মডারেট না সিভিয়ার? এই অর্ডার অফ রিলেশনটা মেজার করতে তোমার কি স্কেল ব্যবহার হবে? অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল। তাহলে ডিহাইড্রেশনটা হলো একটা ভেরিয়েবল, ইকোনমিক স্ট্যাটাস হলো একটা ভেরিয়েবল। ক্লিয়ার? ডিহাইড্রেশন ভেরিয়েবল। বুঝতে পারছো? জি স্যার। কিভাবে ডিহাইড্রেশনটা ভেরিয়েবল, ওটাও ডিপেন্ডেন্টটা বোঝা যাবে। যে একটা লোক ডায়রিয়া হয়েছে, তার রক্ত শূন্যতা, পানি শূন্যতার অবস্থাটা কি, ওইটা একটা ক্যারেক্টার না ডিহাইড্রেশনটা? এই জন্য একটা ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবলটার রিলেশনশিপ মেজার করতে কি স্কেল ব্যবহার করবে? অর্ডিনাল স্কেল। মাইল্ড, মডারেট অর সিভিয়ার। এরপর আরেকটা এক্সাম্পল হলো প্যাশন্স স্ট্যাটাস। এটা একটা ভেরিয়েবল, প্যাশন্স স্ট্যাটাস। এই ভেরিয়েবলটার
পেশেন্টটা কি ইমপ্রুভ হয়েছে না স্টেবল আছে না আনইমপ্রুভ অর সিরিয়াস, তাহলে অর্ডিনাল স্কেল দিয়া তুমি পেশেন্টের স্ট্যাটাস মেজার করতে পারবা। তোমরা এর অর্থগুলো বুঝতেছ, কথাগুলো জি বুঝতেছ? স্যার। জি স্যার। জি স্যার পেশেন্ট স্ট্যাটাস হলো একটা ভেরিয়েবল, এটা ইমপ্রুভ হইলো কিনা, স্টেবল একই রকম আছে কিনা, ইমপ্রুভ ভালো হইলো কিনা, সিরিয়াস খুব বেশি খারাপ হয়ে গেল কিনা, এইটা মেজারমেন্ট করার জন্য স্কেল ব্যবহার করে, সেটা হলো অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল, তাহলে আমরা 2 নম্বর স্কেল শেষ করলাম। এরপর হলো নাম্বার 3 ইন্টারভ্যাল স্কেল। ইন্টারভ্যাল স্কেল আমরা কি কি স্কেল পড়াইলাম বলো তো একজনে? নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল। হ্যাঁ, নমিনাল পড়াইলাম অর্ডিনাল স্কেল। আর অর্ডিনাল স্কেল পড়াইলাম। অর্ডিনাল স্কেলের রিলেশনশিপ মেজার করে, আর নমিনাল দিয়া নেম, নাম্বার, আর একটার সাথে আরেকটা ডিফারেন্স সংক্ষেপে মনে রাখবা। ইন্টারভ্যাল স্কেল, ইন্টারভ্যাল তো বুঝছো, একটা গ্যাপ, যেমন 10 থেকে 20, এটা ইন্টারভ্যাল কত? 10। 10 ইন্টারভ্যাল কত 10 10 বলো না? 10। 10 ইন্টারভ্যাল স্কেল। এখন শোনো, a between any two measurements is known in terms of an interval. ইন্টারভ্যাল কাকে বলে সেটা বলতেছে, আর তোমাকে আমি বুঝাইলাম a difference between any two, আমাদের সময় প্রায় শেষ, আমাদের ক্লাসও শেষ, এই রেশিও পরে শেষ হয়ে যাবে। A difference between any two measurements is known in terms of interval. কথা বুঝছো? দুইটা জি, স্যার। মেজারমেন্টের ভিতরে যে পার্থক্য, বিটুইন টু পয়েন্টস অফ স্কেল, একটা স্কেলের দুইটা পয়েন্টের মাঝে যে ওইটা বলে ইন্টারভেল। ফ্যান বর্ষে ফ্যান বাড়া শেষ করো। হ্যাঁ? হ্যাঁ? এই সময় করছিস, তোর ফ্যানটা কমে যাওয়ার বেশি কমেছে। লেখো 2 points of scale. It does not have absolute zero. এটা কোনো জিরো হয় না, যেহেতু একটা ইন্টারভ্যাল আছে তাহলে নিশ্চয়ই দুইটা নাম্বার থাকবে, দুইটা মেজারমেন্ট থাকবে। কথা বুঝছো? এমসিকিউ এটা মনে রাখবা, এমসিকিউতে দুইটা মেজারমেন্টের ডিফারেন্স হলো ইন্টারভ্যাল, ওই ইন্টারভ্যালটা মেজার করে ইন্টারভ্যাল স্কেল দিয়া, একটা স্কেলের দুইটা পয়েন্টের মাঝে, এইটা কোন সময় জিরো হয় না। ইট ডাজ নট হ্যাভ অ্যাবসলিউট জিরো। কথা বুঝতেছ? জি স্যার। এটা এমসিকিউর জন্য স্টার চিহ্ন দিয়ে রাখো। ইন্টারভ্যাল স্কেলে কোন সময় অ্যাবসলিউট জিরো হয় না। এক্সাম্পল দেখো, টেম্পারেচার এক্সপ্রেস ইন ডিগ্রি, ফারেনহাইট অর সেলসিয়াস। সেন্টিগ্রেড আর কি। এখন 12, এখন কোন থেকে আসলো? ক্লাস তো শেষ। টেম্পারেচার এক্সপ্রেস ইন ডিগ্রিজ, যেমন ফারেনহাইট অর সেলসিয়াস মানে সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলটা যখন তুমি থার্মোমিটারটা দেখবা, ওখানে দেখবা 94 থেকে 106, 108 ডিগ্রি পর্যন্ত আছে, তাহলে ওখানে জিরো নাই। কথা বুঝছো? সেন্টিগ্রেডও দেখবা এরকম আছে, জি স্যার। নাই। দুইটা পয়েন্ট আছে, দুইটা মেজারমেন্ট আছে, এর ভিতরে নাম হলো ইন্টারভ্যাল। ওইটার ভিতরে তুমি টেম্পারেচার মাপবা, কেউ 98, কেউ 99, কেউ 100, কেউ 101 হবে। কথা বুঝছো? কেউ 100.4 হবে। তাহলে এখানে কোনো অ্যাবসলিউট জিরো নাই এই স্কেলে। ইন্টারভ্যাল স্কেল
উদাহরণ হলো যেমন থার্মোমিটার টেম্পারেচার মেজারমেন্টের জন্য ইন্টারভেল স্কেল ব্যবহার করে। এরপরে লেখো 4 নম্বর লাস্ট ওয়ান রেশিও স্কেল। রেশিও স্কেল লাস্ট ওয়ান রেশিও স্কেল। On a ratio scale, measurement begins at a true 0 point. এখানে 0 পয়েন্ট থাকবে। এমসিকিউর জন্য দুটোটা ইম্পর্টেন্ট। On a ratio scale, measurement begins at a true 0 point. And the scale has equal intervals. That means length, time, volume. যেমন 0 to 6 meter length, 0 to 6 meter. This is the ratio scale interval. Time, যেমন 0 second to 20 second. তাহলে এটা একটা রেশিও স্কেল দিয়ে মাপতে পারবা ওই ইন্টারভ্যালটা। ভলিউমও এরকম 0 লিটার থেকে 0 লিটার টু 10 লিটার। তাহলে তুমি এই রেশিও স্কেল দিয়া এই ইন্টারভ্যালটা মেজারমেন্ট করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা এখানেই শেষ করব। ভেরিয়েবল ক্যারেক্টারের মধ্যে আমরা ভেরিয়েবল টাইপ করা 6টা পড়েছিলাম না? জি স্যার। ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, ডিসক্রিট। আর কি পড়েছি? নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল। নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল 6টা। আরেকটা ভেরিয়েবল আছে ক্যাটাগরিক্যাল, তো তোমার ওখানে চলে যাবে। নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল 6টা ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবলের নাম আছে, ওটার নাম হলো কম্পাউন্ডিং ভেরিয়েবল। এটা ভাইভাতে জিজ্ঞেস করে মাঝে মাঝে, অনেক বই নাই। কম্পাউন্ডিং ভেরিয়েবল স্যার বুঝি নাই। আরেকটা ভেরিয়েবল আছে, ওইটার নাম হলো কম্পাউন্ডিং ভেরিয়েবল। তোমাদেরকে আমি পড়াইছি 6টা ভেরিয়েবল। আরেকটা আছে কম্পাউন্ডিং ভেরিয়েবল, এটা টাইপে আসে নাই। তোমরা লেখো, তোমাদের লেফট সাইডে লেখো কজ অর রিস্ক ফ্যাক্টরস। লেখো কজ এন্ড রিস্ক ফ্যাক্টর। নিচে ব্র্যাকেটে লেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লেখা হয়েছে? স্যার এটা কম্পাউন্ডিং ভেরিয়েবল বলতেছেন? কম্পাউন্ডিং ভেরিয়েবল সম্পর্কে বলতেছি, একটা উদাহরণ দিচ্ছি। এই অল্প, তোমরা তোমাদের খাতায় লেফট সাইডে লেখো কজ অর রিস্ক ফ্যাক্টরস। ব্র্যাকেটের ভিতরে লেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ব্র্যাকেটের ভিতরে লেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা এরো চিহ্ন দিয়ে রাইট সাইডে লেখো, এরো চিহ্ন দিয়ে রাইট সাইডে লেখো ইফেক্টস অর আউটকাম। এই কজ এবং রিস্ক ফ্যাক্টরে যেটা হবে ওইটা ইফেক্ট অর আউটকাম। ইফেক্ট অর আউটকাম। ব্র্যাকেটে লেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো ওই সিগারেট আর ক্যান্সারের মতো। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ইফেক্টস অর আউটকাম, ব্র্যাকেটে লেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই নিচের দিকে ওই লেফট এন্ড রাইট সাইড থেকে একটা অ্যারো দিয়া নিচের দিকে একসাথে মিলিয়ে দাও। দুটা স্ট্রেট লাইন ড্র করে নিচের দিকে একটা অ্যাঙ্গেল করো ওই দুইটা সাইড থেকে। কস থেকে একটা স্ট্রেট লাইন আর ইফেক্ট থেকে একটা স্ট্রেট লাইন নিচের দিকে এনে একটা অ্যাঙ্গেল তৈরি করো। করছো?
জি স্যার। ওরে ওই দুইটার স্টেট লাইনের এরো চিহ্নটা কজের দিকে একটা এরো চিহ্ন দাও আর ইফেক্টের দিকে একটা এরো চিহ্ন দাও। আর অ্যাঙ্গেলের নিচে লেখো আদার ফ্যাক্টরস। এটা হলো কম্পাউন্ডিং ভেরিয়েবল। এই আদার ফ্যাক্টরস এর নাম হলো কম্পাউন্ডিং ভেরিয়েবল। এখন তুমি যদি কোনো ডিজিজের নাম দিয়ে উদাহরণ দাও, তুমি ওই কজ আর রিস্ক ফ্যাক্টরের উপরে ব্র্যাকেটে লেখো অ্যালকোহল কনজাম্পশন। এই আমাদের আর দুইটা শব্দ পড়াবো, শেষ করে দিচ্ছি। অ্যালকোহল কনজাম্পশন লেখছো? জি স্যার। রিস্ক ফ্যাক্টরের উপরে লেখো অ্যালকোহল কনজাম্পশন, আর ডাইন দিকে যে এরো দিছ, এরোর উপরে লেখো কজ, কারণ। আর রাইট সাইডে যে ইফেক্টস এন্ড আউটকাম লেখছো, তার উপরে লেখো ব্র্যাকেটের ভিতরে ইসোফেজিয়াল ক্যান্সার। অ্যালকোহল খাইলে ইসোফেজিয়াল ক্যান্সার হয়, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইসোফেজিয়াল ক্যান্সার। আরেকবার বলবেন যে কি বলছেন? কজের আগে কি? লেফট সাইডে কজ এন্ড রিস্ক ফ্যাক্টরের উপরে লেখো অ্যালকোহল কনজাম্পশন, ব্র্যাকেটে দাও। এটা একটা উদাহরণ রোগের। আর ওই যে এরো চিহ্ন দিছ ডাইন সাইডে, রাইট সাইডে এরো চিহ্ন দিছ না, এরোর উপরে লেখো কজ, আর ইফেক্টস অর আউটকামের উপরে ব্র্যাকেটে লেখো ইসোফেজিয়াল ক্যান্সার। ইসোফেজিয়াল ক্যান্সার। তোমরা কি অর্থটা বুঝতেছো? অ্যালকোহল খাইলে ইসোফেজিয়াল ক্যান্সার হয়। জি স্যার। আর ওই যে আদার ফ্যাক্টর আছে না, আদার্স ফ্যাক্টরস এর উপরে লেখো, আদার্স ফ্যাক্টরের উপরে ব্র্যাকেটে লেখো সিগারেট স্মোকিং। তাহলে এই সিগারেট স্মোকিং রিস্ক ফ্যাক্টরের দিকেও কাজ করে, আবার ক্যান্সারের দিকেও কাজ করে। এই জন্য এটার নাম হলো কম্পাউন্ডিং ফ্যাক্টর, কম্পাউন্ডিং ভেরিয়েবল। সিগারেট স্মোকিং ক্লাসে শেষ হয়েছে, আরো আগাই দেয়। হ্যাঁ, ক্লাস তো শেষ। এখন এসে দেখো ছেলেরা, একটা এখন ঢুকছে ওই জন্য। হ্যাঁ, পারমিট বলতে পারবো, আমি তো সাদা পাইনি। এই তোমরা লেখছ? জি স্যার। কম্পাউন্ডিং ভেরিয়েবলটা বুঝছো? জি স্যার। তাহলে ওই সিগারেট স্মোকিং এই ইসোফেজিয়াল ক্যান্সারের ব্যাপারে কম্পাউন্ডিং ভেরিয়েবল, আর আসল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো অ্যালকোহল কনজাম্পশন। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ইসোফেজিয়াল ক্যান্সার, সে ডিপেন্ড করতেছে অ্যালকোহলের উপরে, আর এই দুইটাই ডিপেন্ড করতেছে সিগারেটের উপরে। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আমরা আমাদের লেকচার এখানেই শেষ করবো, বুঝলিবা? শোনো, এরপরে আমরা নেক্সট ক্লাসে স্টাডি অ্যানালাইসিস এগুলো পড়াবো, আর কি ডিফিনেশন পড়াবো। এখন তোমাদের ক্লাস নেবে ডাক্তার পারভেজ স্যার। তোমরা কেউ ওয়েটিং এ যাইও না, কেউ ওয়েটিং এ যাবে না। পার্সেন্টেজ একসাথে দেওয়া হবে, পার্সেন্টেজ একসাথে দেওয়া হবে, বুঝতে পারছো? জি স্যার। আসসালামু আলাইকুম।